আজকে একটি শর্ট ট্রিক দেবো যেটা কোনো বইয়ের মধ্যে পাবে না, কোথাও পাবে না। তো এই শর্ট ট্রিকটি তোমরা খাতার মধ্যে নোট করে রাখো। তোমাদের যখনই এই টাইপের প্রশ্ন আসবে জাস্ট ফু দেবে, অঙ্কটি উড়ে যাবে। তা বলে কাউকে অন্য কাউকে ফু দিতে যেও না, তাহলে মার খেয়ে চলে আসবে। এবং আমরা প্রত্যেকটি প্রশ্ন আজকে 1 নয় 2 নয় 3 রকমভাবে আমরা করে দেখাবো যে কীভাবে আমরা করতে পারি। সামনে এমটিএস এর পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমরা এমটিএস প্রিভিয়াস ইয়ার 2023-এর একটি সেট আমরা আলোচনা করব, না কিসের, অঙ্কের, যে ম্যাথের আমরা সম্পূর্ণ সমাধান দেখব। এবং আমরা প্রত্যেকটি প্রশ্ন আজকে 1 নয় 2 নয় 3 রকমভাবে আমরা করে দেখাবো যে কিভাবে আমরা করতে পারি। আর এতে তোমাদের কি হবে, যে সামনে যে এমটিএস তোমরা পরীক্ষা দেবে তাতে তোমাদের কি জন্মাবে বলো তো বন্ধুরা, তোমাদের একটা বেসিক কনসেপ্ট জন্মাবে যে আমাদের এমটিএস পরীক্ষায় কিভাবে আমাদের প্রশ্ন আসে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাইসিক করে দেখার চেষ্টা করবে। তোমরা নিশ্চয়ই আজকের যে ভিডিও হবে সেই ভিডিও থেকে অঙ্ক থেকে 10টি কমন পাবে। মনে করো প্রশ্নগুলো কমন না পালো, তোমাদের যে কনসেপ্ট আসলে এসএসসির যে প্যাটার্ন তো চেঞ্জ হবে না। তাহলে নিশ্চয়ই আমরা যদি কনসেপ্ট শিখে নিই তাহলে আমাদের যে প্যাটার্নে প্রশ্নগুলো আসে আমরা নিশ্চয়ই করে আসতে পারবো। তো চলো আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, 21টি পর স্বাভাবিক সংখ্যার গড় 53, তাহলে ওই 21টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে একটি কনসেপ্ট বলি। আমাদের যে গড় হয় বন্ধুরা, সেটা আমাদের সব সময় মিডিল ভ্যালু হয়, অর্থাৎ মাঝের ভ্যালু। আমি যদি এই প্রশ্নটির মাধ্যমে তোমাদেরকে বোঝাই, মনে করো 21টি বাচ্চা রয়েছে এবং তাদের গড় কত বলা আছে 53, অর্থাৎ 21টি ছেলেদের মধ্যে যদি আমি উদাহরণ হিসাবে বলি যে প্রত্যেকটি ছেলের কাছে কতটি করে চকলেট আছে, 53টি করে চকলেট আছে। এটাই হচ্ছে গড়ের অর্থ, অর্থাৎ 21টি বাচ্চার মধ্যে সবার কাছে আমাদের কতটি করে চকলেট রয়েছে, 53টি করে। এটি হচ্ছে গড়ের কনসেপ্ট। এরপর আমাদের যেহেতু 21টি ছেলে রয়েছে তার মধ্যে আমাদের গড় ভ্যালু সবসময় কি থাকে বন্ধুরা, মাঝ বরাবর থাকে। তাহলে আমি যদি মনে করে নিই প্রথম এই দিক থেকে 10 জন রয়েছে এবং আবার এই দিক থেকেও আমাদের 10 জন রয়েছে, মাঝের ভ্যালু আমাদের কি হবে, 11 নম্বর ভ্যালু হবে এদিক থেকে। তাহলে এটা আমাদের কত বলা রয়েছে, দেখো কত বলা রয়েছে না, আমাদের গড়টা কত বলা রয়েছে 53 হবে বলা রয়েছে। এরপর দেখো আমাদের কি বের করতে বলেছে, যে দেখো 21টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত, আমাদের সব থেকে ছোট সংখ্যাটি বের করতে বলেছে। তো আমরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের যে মাঝের ভ্যালু হচ্ছে 53, অর্থাৎ গড় ভ্যালু। এক্ষেত্রে আমাদের যেহেতু সব থেকে ছোট সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ আমাদের প্রথমের সংখ্যাটি বের করতে বলেছে। আর আমাদের এই পাশে গড় থেকে আমরা এই পাশে কটি সংখ্যা আছে আমাদের বন্ধু, 10টি সংখ্যা আছে। তাহলে আমাদের নিশ্চয়ই এই 53 থেকে যদি আমরা 10 আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বা সব থেকে প্রথমের সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা যদি 53 থেকে 10 বিয়োগ করি বন্ধুরা, আমাদের হয়ে গেল 43। আমাদের দেখো কোন অপশানে রয়েছে, এ অপশানে রয়েছে। আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝে গেছো। এটা আর 2-3 রকমের করার কোনো প্রয়োজন নেই, এর থেকে আর সহজ পদ্ধতি সম্ভব নয়। তবে যদি প্রশ্নটি বোঝা গিয়েছে তাহলে চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই 2 নম্বর প্রশ্নটি আমি তোমাদেরকে 3 ভাবে করিয়ে দেবো, অ্যাডভান্স এবং বেসিক দুভাবে কি 3 ভাবে তোমাদেরকে করিয়ে দেখিয়ে দেবো। তো তোমাদেরকে আমি যে মেথডটি বলবো সেটাতে জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো কি বলেছে প্রশ্নের মধ্যে, একটি দ্রব্যের উপর পর্যায়ক্রমে 20% ও 30% ছাড় দেওয়া হয়, তাহলে বস্তুটির নির্বাচিত মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের অনুপাত কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদের কথার ক্ষেত্রে যদি বলি, এই ক্ষেত্রে বন্ধুরা যে আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা বেস কত ধরি না 100 ধরি। তো আমিও প্রথম ক্ষেত্রে আমি মনে করো 100 বেসটা ধরে নিচ্ছি। তাহলে আমাদের যদি ব্যাস 100 ধরে নিই, এরপরে আমাদের কি বের করতে বলেছে, দেখো আমি প্রথম আমাদের অ্যাডভান্স লেভেলটাই আমি তোমাদেরকে প্রথম করাচ্ছি। দেখো বলেছে বস্তুটির নির্বাচিত মূল্যের সঙ্গে, অর্থাৎ আমাদের যদি নির্বাচিত মূল্য 100 টাকা হয় তাহলে বলছে বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। আমাদের বিক্রয় মূল্য যাই হোক না কেন আমাদের তো প্রথমে 100 থাকবে, যেহেতু আমাদের নির্বাচিত মূল্য আমরা 100 ধরে নিয়েছি। সেই ক্ষেত্রে আমাদের দেখবো যে কোন অপশনের মধ্যে আমাদের 100 গুণিতক হচ্ছে। দেখো বন্ধুরা প্রথম অপশন 25, এটা 100 গুণিতক হতে পারে, 21 হতে পারে
পারে না, তাহলে এই অপশান আমাদের হবে না কখনো। দেখো এক্ষেত্রে 24 আমাদের 100 গুণিতক হয় না, এটা আমাদের উত্তর হবে না। এই ডি দেখো 27 রয়েছে প্রথমে, তাহলে এটা আমাদের উত্তর হবে না। জাস্ট 1 সেকেন্ড, কীভাবে বুঝতে পারলাম আমরা? যেহেতু আমাদের নির্বাচিত মূল্য আমরা বেসিক কনসেপ্টে আমরা 100 ধরে নিই বেশ, তাহলে 100 যে কোনো আমাদের একটি গুণিতক হবে, 100 যে অপশানের মধ্যে থাকবে সেটাই আমাদের উত্তর। তাহলে আমাদের এ উত্তর হয়ে গেল। এই গেল 1 নম্বর প্রসেস। এরপর আমরা যাব 2 নম্বর প্রসেসে। দেখো বন্ধুরা, বেশ আমরা 100 ধরে নিয়েছি, তারপর আমাদের কত ছাড় দিয়েছে? 20%। অর্থাৎ 100-র মধ্যে যদি 20% ছাড় দেয়, তার এই 20% ছাড় দেওয়ার পর আমাদের মূল্য কত হয়ে যাবে? 80 টাকা। যেহেতু এক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। এরপর 20% ছাড় দেওয়ার পর আবার কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 30% ছাড় দিয়েছে। তাহলে 30% যদি এর আমরা বের করি বন্ধুরা, আমি তোমাদেরকে আমার ভিডিওতে বারবার বলি 10% যদি বের করতে হয় একটি শূন্য বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের 10% যদি 8 হয়, যেহেতু 30% আছে, তাহলে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 8 কত হয়ে যাবে? 24। তাহলে 80 থেকে আমরা যদি 24 বাদ দিই, আমাদের কত হবে? 56 টাকা। তাহলে আমাদের প্রথমে নির্বাচিত মূল্য ছিল 100 টাকা, এরপর একবার 20% ছাড় দেওয়ার পর হচ্ছে 80 টাকা, এবং তারপর আবার 30% ছাড় দেওয়ার পর হচ্ছে 56 টাকা। এরপর যেহেতু আমাদের অনুপাত বের করেছে 100 অনুপাত আমাদের কত হয়ে যাবে? 56। তারপর যদি আমরা কাটাকাটি করি, আমাদের 4 25 হয়ে যাবে 100, এবং 4 14 আমাদের কত হয়ে যাবে? 56। তাহলে আমাদের কোন অপশন হয়ে গেল? এ অপশন হয়ে গেল। আমরা যদি এই পদ্ধতি করি, আমাদের কিছু হলেও সময় লাগছে, কিন্তু আমরা যদি প্রথম পদ্ধতি করি, দেখেছিলাম আমরা কি দেখেছিলাম? 100। তাহলে আমাদের 100 যদি গুণিতক পেয়ে গেছি কোন অপশনে, সেটাই আমাদের উত্তর। এটা কিন্তু আমার পার্সোনালি অপশন সেট করা নয়, এটা আমাদের এমটিএস প্রিভিয়াস 2023-এর আসা একটি প্রশ্ন। তো দেখো আরেকভাবে আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি যে বেসিকে কিভাবে আমাদের করা যায়। দেখো আমাদের যেহেতু, আমি একটু মুছে নিচ্ছি তাহলে সুবিধা হবে। আমাদের যেহেতু নির্বাচিত মূল্য আমরা কত ধরেছি? 100 ধরেছি মনে করো। এরপর আমাদের যেহেতু পরপর একবার 20%, পরের বার 30% ছাড় পেয়েছি, তাহলে আমরা কি করি? 100-র সাথে আমরা গুণ করি। কি গুণ করি? যেহেতু আমাদের 20% ছাড় দিয়েছে, তাহলে 80 আমরা কি করি? 100 করি। তারপর আবার কি করি? যেহেতু 30% ছাড় দিয়েছে, সেক্ষেত্রে আমরা 70/100 করি। এরপর আমরা যদি কাটাকাটি করি, এই দুটো শূন্য এই দুটো শূন্য বা 100 100 কেটে গেল, তারপর এই শূন্য এই শূন্য, আবার এই শূন্য এই শূন্য, দেখো 8 সাথে আমাদের কত হবে? 56 হয়ে যাবে। তাহলে আমাদের 56 টাকা মনে করো হলো। এরপর দেখো আমাদের আগের মতো সেম একইভাবে যদি দেখি নির্বাচিত মূল্য এবং আমাদের যে বিক্রয় মূল্য যদি অনুপাত করি, একইভাবে এখানেই আমি কাটাকাটি তোমাদের দেখিয়ে দিলাম কত হচ্ছে? 25/14 হচ্ছে। আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই 3 নম্বর প্রশ্নের জন্য আমি তোমাদেরকে আজকে একটি শর্ট ট্রিক দেবো, যেটা কোনো বইয়ের মধ্যে পাবে না, কোথাও পাবে না। তো এই শর্ট ট্রিকটি তোমরা খাতার মধ্যে নোট করে রাখো। তোমাদের যখনই এই টাইপের প্রশ্ন আসবে, জাস্ট ফু দেবে, অঙ্কটি উড়ে যাবে। তা বলে অন্য কাউকে ফু দিতে যেও না, তাহলে মার খেয়ে চলে আসবে। তো দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে? একটি নৌকা যথাক্রমে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে 16 মিনিট এবং 24 মিনিট নেয় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে। যখনই এই টাইপের বলবে যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে, তখনই এই সূত্রটি তোমাদের লাগবে, সেটা আমি তোমাদেরকে বলে দিয়ে রাখলি। এরপর দেখো কি বলেছে? যদি স্থির চলে নৌকার গতিবেগ 15 কিমি/আওয়ার হয় তাহলে স্রোতের গতিবেগ কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো তোমাদেরকে প্রথমে আমি সূত্রটি লিখে দেখাচ্ছি যে আমাদের সূত্রটি কি হয়, তারপর আমি সূত্রটি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। আর তার থেকেও যদি ডিটেলস চাই, যেদিন আমি তোমাদেরকে নৌকা আর স্রোত করাবো সেদিন তোমরা দেখে নিও। তো দেখো সূত্রটা হয় বন্ধুরা, আমাদের B/R = টাইম আপ প্লাস টাইম ডাউন ডিভাইডেড বাই টাইম আপ মাইনাস টাইম ডাউন। এরপর প্রশ্ন করবে যে এগুলো কি? দেখো বি অর্থাৎ হচ্ছে বোট। বোটের অর্থ কি বন্ধুরা? নৌকা। নৌকার ইংরেজি আমরা কি জানি? বোট জানি। তাহলে বোট হচ্ছে আমাদের নৌকা। আর যেহেতু আর অর্থাৎ স্রোতের গতিবেগ অর্থাৎ আমাদের কি চলে? রিভার অর্থাৎ নদী চলে, তার জন্য আর দিয়ে আমরা রিভারকে ডিনোট করছি এবং বি দিয়ে আমরা নৌকাকে ডিনোট করছি। এরপর যদি বলো টি আপ কি স্যার? তাহলে হচ্ছে বন্ধুরা যে টি আপ হচ্ছে আমাদের যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যাওয়ার জন্য, আর এবং টি ডাউন হচ্ছে যে স্রোতের অনুকূলে যাওয়ার জন্য যে সময় লাগে, সেটাই আমাদের হচ্ছে টি ডাউন। এরপর দেখো এটা আমাদের কিভাবে এসেছে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে বি বলতে আমাদের নৌকার গতিবেগ এবং আর বলতে আমাদের কিসের গতিবেগ বন্ধুরা? যে রিভার অর্থাৎ নদীর গতিবেগ অর্থাৎ স্রোত। এরপর আমি যদি বলি যে বি প্লাস আর আমাদের কি হবে, দেখো তো বি প্লাস আর আমাদের কি হবে?
অর্থাৎ নৌকারও গতিবেগ এবং স্রোতেরও গতিবেগ। তাহলে এটা আমাদের স্রোতের অনুকূলে যাবে। তাহলে স্রোতের অনুকূলে যদি যায় সেক্ষেত্রে আমরা কি লিখব, যে টি ডাউন সময় লেগেছে। যেহেতু আমাদের কিসে যাবে, মনে করো স্রোতের যদি অনুকূলে যায়, নিশ্চয়ই স্রোতের অনুকূলে নৌকাটি সহজে চলতে পারবে। তাহলে আমাদের কি হবে, ডাউনে যাচ্ছে, অর্থাৎ মনে করে নেব। এরপর যদি আমরা মনে করি বি মাইনাস আর, সেক্ষেত্রে কী হবে, আমাদের টি আপ হবে। অর্থাৎ যেহেতু নৌকাটি মনে করো কিছু পরিমাণ যাবে, তো যে স্রোতের বেগ আসবে সেখানে তো কিছু পরিমাণ বিয়োগ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা মনে করে নিচ্ছি যে টি আপ সময় তার লাগছে, অর্থাৎ তার একটু মনে করো নৌকাটির যেতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, এটা পাওয়ার জন্য বন্ধুরা একে আমরা কি করব না, ভাগ সম্পর্কে লিখে নেব। এরপর এদিকেও ভাগ সম্পর্কে লিখব ঠিকই, কিন্তু আমরা কি করব না, ইনভার্স করব, বিপরীত করব। কারণটা হচ্ছে বন্ধুরা যে এখানে বলে দেওয়া আছে, দেখো একটি নির্দিষ্ট দূরত্ব, তার জন্য আমরা এটা কি করব, আমাদের ইনভার্স করব। তাহলে আমাদের উপরে যাবে টি আপ আর নিচে হবে টি ডাউন। এরপর যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমাদের বি প্লাস আর। এরপর আমাদের যোগভাগ প্রক্রিয়া করার কি নিয়ম বন্ধুরা, এই যে নিচে আছে সেটাকে আমরা উপরে যোগ করে নেব, অর্থাৎ লবে আমরা যোগ করব, এখানে বি মাইনাস আর হবে, আর নিচে আমাদের কি হবে, বি প্লাস আর মাইনাস বি, আর দেখো মাইনাস মাইনাসে আমাদের কত হবে, প্লাস আর হয়ে যাবে। এক্ষেত্রে একইভাবে এই উপরে যে থাকবে, মনে করো লবে যা থাকবে প্লাস হরে যা থাকবে, এরপর আমাদের নিচে একইভাবে আমাদের বিয়োগ হয়ে যাবে। এরপর দেখো আমাদের কি হবে, আরে কেটে যাবে, বিয়ে কেটে যাবে। এক্ষেত্রে দেখো আমরা কত পাবো, 2b পাবো, আর নিচে আমরা কত পাবো, 2r পাবো। 2 আবার কেটে যাবে, তাহলে আমাদের ফাইনালি বাঁচবে কি বন্ধুরা, যে এক্ষেত্রে আমি আর লিখছি না, এক্ষেত্রে এটা আমাদের বাঁচবে। দেখো এক্ষেত্রে 2b আর 2r হবে, 2 কেটে যাবে, তাহলে আমাদের b বাই আর, এক্ষেত্রে তো আছেই টি আপ প্লাস টি ডাউন, আর এক্ষেত্রে আছে টি আপ মাইনাস টি ডাউন। এরপর আমরা এটা সূত্রে বলার নাই, মনে করো এই প্রশ্নে কীভাবে প্রয়োগ করবো। দেখো আমরা প্রশ্নে কীভাবে প্রয়োগ করতে পারি, আমি এটা তোমাদেরকে মুছে নিচ্ছি, তারপর বোঝাচ্ছি। এরপর দেখো আমাদের কত সময় লেগেছে বলেছে, টি আপ, অর্থাৎ আমাদের প্রতিকূলে কত সময় লেগেছে বন্ধুরা, 24। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, 24। তার এই পাশে আমি প্রথমে এদিকে আমি লিখে নিচ্ছি, হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বি বলতে আমাদের কার গতিবেগ না, নৌকার গতিবেগ। দেখো কত বলা আছে, নৌকার গতিবেগ 15 বলা আছে। এক্ষেত্রে আর এর যেহেতু আমাদের কিসের বের করতে বলেছি, স্রোতের গতিবেগ, তাহলে আমি এক্ষেত্রে আর লিখে নিচ্ছি। এক্ষেত্রে দেখো আমাদের কি হবে, 24, যেহেতু আমাদের টাইম আপ, অর্থাৎ আমার প্রতিকূলে যে সময় লেগেছে, প্লাস আমাদের কি হবে, টি ডাউন, অর্থাৎ যে আমাদের অনুকূলে সময় লেগেছে কত, 16 মিনিট। তাহলে এক্ষেত্রে 16 হয়ে গেল। আর নিচে দেখো আমাদের একইভাবে 24 মাইনাস কত হয়ে যাবে, 16। এক্ষেত্রে যদি আমরা করি, এরপর আমাদের 15 বাই আর, এক্ষেত্রে আমাদের যোগ করলে হয়ে যাবে 40, আর এদিকে আমাদের বিয়োগ করলে কত হয়ে যাবে, 8। এরপর যদি আমরা কাটি 8 5 40, এরপর দেখো আমাদের আর যদি এই আর ইকুয়াল টু হয়ে যাবে, আর যদি এই পাশে চলে আসে সমান আমাদের কি 5 এই পাশে চলে আসবে, তাহলে আমাদের ও পাশে 15 রয়েছে, 5 যদি এদিকে চলে যায় তাহলে 5 3 আমাদের কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তাহলে আর এর যে গতিবেগ, অর্থাৎ যে স্রোতের গতিবেগ, সেটি হচ্ছে 3 কিমি পার আওয়ার। দেখো বন্ধুরা, এটা আমি বারবার বলছি, কোনো বইও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। তো তোমাদের যদি এইটুকু মনে রাখো তাহলে তোমাদের কত সহজে অঙ্কটা হয়ে গেল। দেখো তো বন্ধুরা, জাস্ট এইটুকু, এটাও অন্ত করতে হবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য মনে করো এত পরিমাণে লিখলাম, না হলে তোমাদের কি হতো, একটু যোগ করে নিতে, তোমাদের ডাইরেক্ট এই লাইনটা তোমাদেরকে ডাইরেক্ট যদি তোমরা লিখতে, তাও তোমাদের হয়ে যেত। আশা করি তোমাদের এই প্রশ্নটি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, ফার্ম এ তে মুরগি ও ছাগলের সংখ্যার অনুপাত 5:4 এবং ফার্ম বি তে ওই অনুপাত 4:7।
ফার্ম এ এবং বিতে একত্রে মুরগি এবং ছাগলের মোট অনুপাত কত হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো একত্রে বলেছে, প্রথম ফার্ম এ রয়েছে এবং বি রয়েছে, যেখানে অনুপাতগুলো দেওয়া আছে, তারপর আমাদেরকে বের করতে বলেছে। এটা একটু বলবো না, এটা অনেকটাই সোজা। দেখো কিভাবে, আমাদের যেহেতু একত্রে বলেছে আর কিছুই আমাদের দেওয়া নেই, তাহলে আমরা অনুপাতগুলো, যেহেতু প্রথমটি আমাদের কিসের বন্ধুরা, এটা হচ্ছে মুরগির, এক্ষেত্রেও এটা হচ্ছে মুরগির, তাহলে আমরা যদি যোগ করে দিই মুরগি কত হয়ে যাবে টোটাল, যেহেতু একত্রে যদি করি তাহলে তো যোগ করতে হবে, তাহলে 5 + 4 আমাদের কত হচ্ছে, 9 হচ্ছে অনুপাত হয়ে যাবে। এরপর এটা আমাদের কিসের বন্ধুরা বলো তো, ছাগলের। এই যে 4 আর এক্ষেত্রে আমাদের 7 আছে, সেটা আমাদের নিশ্চয়ই ছাগলের, তাহলে 4 আর 7 আমাদের কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। দেখো জাস্ট এইটুকু করা ছিল, এটা অনেকটাই সোজা। আমাদের কোন অপশানে রয়েছে, বি অপশানে রয়েছে। এটা কিছুই বোঝার নেই, আশা করি এটা সবাই বুঝে গেছো। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি এ ইকুয়াল টু আমাদের 1300 এবং বি ইকুয়াল টু আমাদের 1450 হয়, তাহলে বি আনুমানিক এ এর কত শতাংশ বেশি আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদের শতাংশ বের করার আগে আমাদের যদি অ্যাবসলিউট ভ্যালুতে বলি, তাহলে আমাদের কত বেশি হচ্ছে আমাদেরকে বের করতে হবে। দেখো 1300 থেকে কত হচ্ছে 1450, অর্থাৎ আমাদের কত বেশি হচ্ছে, 150 আমাদের কি হচ্ছে, বেশি হচ্ছে। এরপর দেখো বলেছে এর কত শতাংশ, অর্থাৎ আমাদের বেশ কি হবে বন্ধুরা, যে কার থেকে বলছে বেশি, না আমাদের বলছে যে এর থেকে। তো এর মান আমাদের কত রয়েছে, 1300 রয়েছে, তাহলে 1300 থেকে আমাদের কত বেশি হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এরপর তোমরা পার্সেন্টেজ দিয়ে এখান থেকে চেক করতে পারো, আর যদি না পারো তাহলে 100 দিয়ে সরাসরি গুণ করে দেবে, আমাদের যেহেতু শতাংশ বলেছে। এরপর দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে। এরপর আমরা কি বকার মতো 13 দিয়ে আমাদের 150কে ভাগ করতে যাব, কখনোই নয়। 150কে ভাগ করবো না, তাহলে আমরা কি করব না, অপশন টেস্ট দিয়ে করব। দেখো আমাদের 13 সাথে অনেক কম হয়ে যাবে, এটা তো হবেই না। 13 নয়, দেখো আমাদের 117 হয়, সেটাও আমাদের 150-র কাছাকাছি যাচ্ছে না। এরপর দেখো 13 11 আমাদের কত হয়, 143, এটা কাছাকাছি আসছে যেহেতু পয়েন্ট আছে। এরপর যদি আমরা 13 গুণ করি বন্ধুরা, আমাদের 169 হয়। মনে করো পয়েন্টগুলো নেই, পয়েন্টগুলো যদি না থাকে তাহলে আমাদের রেঞ্জে, যদি বলি আমাদের রেঞ্জে কি উত্তর হচ্ছে, আমরা একটু যদি বের করার চেষ্টা করি, তাহলে দেখো কত হবে, এটা বলেছি হচ্ছে না, এটা আমাদের হতে পারে। এরপর যদি 13 এবং 13 যদি গুণ করি, আমাদের 169 হয়ে যায়, সেটা 150 থেকে আমাদের কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটাই অপশন হচ্ছে যেটা আমাদের কাছাকাছি আসছে, যে 13 দিয়ে যদি আমাদেরকে 150কে ভাগ করি, তাহলে আমাদের কাছাকাছি আসছে 11.54%, আমাদের এটাই উত্তর হয়ে যাবে। আশা করি প্রশ্নটি ভালোভাবে তোমাদের বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ছাগল বাঁধা রয়েছে 10.5 মিটার একটি দড়ির সঙ্গে এমন একটি জমির এক প্রান্তে, যার আকৃতি সমবাহু ত্রিভুজের ন্যায় এবং প্রতিটি বাহু 16 মিটার লম্বা। ছাগলটির চারণ ভূমির জায়গা কত হবে আমাদেরকে বের করতে বলেছে। এটি একটি ভালো প্রশ্ন বন্ধুরা, এটাকে ইগনোর করার নেই, এটি যথেষ্ট একটি ভালো প্রশ্ন, সেটাকে রেসপেক্ট করা আমাদেরকে দরকার। দেখো কিভাবে ভালো প্রশ্ন, আমি তোমাদেরকে এই প্রশ্নটি আগে আমি ছবি এঁকে বোঝাচ্ছি, তারপর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। মনে করো দেখো আমাদের কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ন্যায় যে জায়গাটা, অর্থাৎ যে ছাগলটির চারণশীল জায়গা, সেটা হচ্ছে একটি সমবাহু ন্যায়। তাহলে মনে করো সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা। এরপর বলেছে দেখো সমবাহু ত্রিভুজের কিন্তু মাঝ বরাবর বলেনি, এক প্রান্তে বলেছে। দেখো কোন, এই দেখো এমন এক জমির এক প্রান্তে, অর্থাৎ মনে করো এই বিন্দুতে না হয় এই বিন্দুতে, না হয় এই বিন্দুতে। তো আমি ধরে নিচ্ছি এই বিন্দুতে সে বাঁধা রয়েছে, যে তার দড়ি আছে, দড়ির এক প্রান্ত। এরপর মনে করো মনে করো এটা ছাগল নয়, কিন্তু ছাগলের মতো তার যে দড়ির দৈর্ঘ্য বন্ধু দেওয়া আছে 10.5 মিটার দেওয়া রয়েছে। তো সে কি করবে, মনে করো সে যদি মনে করো সমবাহু ত্রিভুজের ন্যায় বলা না থাকতো, তাহলে সে নিশ্চয়ই এই পুরো 360 ডিগ্রি সে কি করতে পারতো, 360 ডিগ্রি ঘুরে ঘুরে মনে করো ছাগল যে চারণ করতে পারতো। তাহলে সেক্ষেত্রে তো পারবে না, কারণ সে জমিটির তার একটি কি রয়েছে, সমবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে সমবাহু যদি ত্রিভুজ রয়েছে, তাহলে আমরা কি জানি বন্ধুরা, সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত হয়, 60 ডিগ্রি হয়। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি। তাহলে সে যদি পুরোটা আবর্তন করতে পারতো, তাহলে সে নিশ্চয়ই 360 ডিগ্রি ঘুরে ঘুরে সে চারণ করতে পারতো। কিন্তু সে তো পারবে না, কারণ সে
কি করছে, এই যে সমবাহু ত্রিভুজ রয়েছে তার মধ্যেই তাকে থাকতে হবে। মনে করো এই পাশে একটি দেওয়াল রয়েছে এবং এই পাশেও একটি কি রয়েছে, দেওয়াল রয়েছে। তাহলে সে তো আর এই পাশে আসতে পারবে না। তাহলে সে মোট যে মনে করো তার 360 ডিগ্রি থাকতো, তার মধ্যে সে কত ডিগ্রিতে থাকছে, শুধু মনে করো 60 ডিগ্রির মধ্যেই তাকে চারণ করতে হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি, যদি সম্পূর্ণ থাকতো সে বৃত্তটার কত প্রায় 100%ই সে চারণ করতে পারতো, কিন্তু সে কত পাচ্ছে দেখো বন্ধুরা, আমরা যদি এই শূন্য কেটে দিই এবং 6 × 6 6 × 36, তাহলে সে 1/6 অংশ কি করছে, চারণ করছে। 1/6 অংশ চারণ করছে, অর্থাৎ জায়গার মধ্যে চারণ করছে না, কতর মধ্যে, যদি আমাদের টোটাল 360 হতো তাহলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সে আমাদের ক্ষেত্রফল যেহেতু এই মনে করো সে এই জমিটার মধ্যে চারণ করবে, তো এটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের টোটালের ক্ষেত্রফল না বের করে আমাদের কত বের করতে হবে, 1/6 অংশের ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, আমরা যদি মনে করো সে পাই আর স্কোয়ার, এটা আমাদের বৃত্তর ক্ষেত্রফলের সূত্র হয়। সে যদি মনে করো এই জমিটা বলা না থাকতো যে সমবাহু ত্রিভুজ নয়, তাহলে সে পাই আর স্কোয়ার যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের মধ্যে সেই চারণ করতো, কিন্তু আমাদের পাই স্কোয়ার হবে না, কারণ সে কি করছে 6 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রির মধ্যেই চারণ করছে, অর্থাৎ 1/6 অংশ সে চারণ করছে। কতর মধ্যে, টোটাল যদি পাই আর স্কোয়ার হতো তার 1/6 অংশ। এরপর আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো আমাদের কত হয়ে যাবে, 1/6, পাই বলতে আমাদের কত হয় বন্ধুরা, 22/7, এবং আর বলতে রয়েছে 10.5 × 10.5। এরপর আমরা কি করব, কাটাকাটি করব। দেখো কাটাকাটি যদি করি, আমাদের এটাকে প্রথম কাটি 2 দিয়ে, 2 × 3 = 6, 2 × 11 আমাদের কত হয়ে যায় 22। এরপর আমরা এই দশমিকগুলো তোলার জন্য নিচে 10 এবং এটার জন্য নিচে আমরা 10 নেব। এরপর আমরা দেখি 7 দিয়ে প্রথমে যদি আমরা কাটি বন্ধুরা, কত হয়ে যাবে, দেখো 7 × 1 = 7, 10-এর মধ্যে 7 গেলে 3 পড়ে থাকবে, 3 আর 5 = 35 হয়ে যাবে, আর 7 × 5 = 35। এরপর আমরা দেখো 3 দ্বারা 15কে কাটতে পারি, 3 × 5 আমাদের 15। এরপর আমরা যদি আবার কাটাকাটি করি বন্ধুরা, তাহলে আমাদের যে ক্যালকুলেশন, মনে করে এই কাটাকাটিটা একটু জটিল হয়ে যাবে। যেহেতু নিচে আমরা 10 × 10 = 100 পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, নিচে 100 রেখে দেবো, কারণ আমরা যদি উপরের গুণটা করি, আমরা দশমিকটা 2 ঘর এগিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো আমাদের কি হচ্ছে, 11 × 5 = 55 হচ্ছে, এবং এক্ষেত্রে আমাদের 105 হচ্ছে। তো এরপর এই যে গুণ করার এটারও একটি টেকনিক আছে, দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। মনে করো 55 গুণিত কত হয়ে যাবে, 105কে আমরা 100 + 5 লিখে নিচ্ছি, করতে পারি তো। তাহলে এটা আমাদের দেখো 55-র সাথে যদি গুণ করি, 55কে 55 আর 2টি শূন্য বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে গেল 5500। এরপর আমরা 55 দিয়ে যদি 5কে গুণ করি, তাহলে কত হবে, দেখো 5 × 5 = 25, 5 হাতে থাকবে 2, আর 5 × 5 = 25, আর 2 কত হয়ে যাবে 27। তাহলে আমাদের ফাইনালি কত হলো, 5, 7, 5 আর 2 7 এবং 5। তাহলে এটার গুণফল আমরা কত পেলাম, 5, 7, 7, 5, আর নিচে আমাদের 100। এরপর যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 2.2 ঘর এগিয়ে যাবো, অর্থাৎ আমাদের উত্তর হবে এটা। দেখো কোন অপশানে রয়েছে, আমাদের সি অপশানে রয়েছে। এটা অনেকেই কি বলবো, প্রশ্নটা জটিল ছিল, কিন্তু যদি তোমরা বুঝতে পারতে তাহলে নিশ্চয়ই করতে পারবে। দেখো বন্ধুরা, যখনই তোমাদের এমটিএস বা এসএসসির যে কোনো পরীক্ষায় আসবে, তোমাদের কিছু সহজ প্রশ্নও আসবে এবং কিছু জটিল প্রশ্নও আসবে, তোমাদেরকে বুঝে করে নিতে হবে। তো আশা করি এই প্রশ্নটি তোমাদের বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 7 নম্বর প্রশ্নে একটি সরল দেওয়া রয়েছে, যেহেতু এটি আমরা একটি প্রিভিয়াস ইয়ারের একটি সেট করছি, তাহলে সেই সেটের মধ্যে কিছু জটিল প্রশ্নও আছে এবং কিছু সহজ প্রশ্নও আছে। তো দেখো এটি অনেক সহজ প্রশ্ন রয়েছে। দেখো এক্ষেত্রে আমরা কি করব, 25 আমাদের আশা করি কম্পিটিটিভ লেভেলে সবাই বদমাস রুল জানে। তাহলে এক্ষেত্রে আমরা 25 এই যদি আমরা ভাগটা করি বন্ধুরা, কত হয়ে যাবে 2। আর এক্ষেত্রে যদি আমি এই দুটো যোগ করি, দেখো 0.5 আমাদের 1 হবে, এবং 11 আর 9 আমাদের কত হয়ে যাবে 20, আর পয়েন্ট যেহেতু দুটি রয়েছে তাহলে 1, 21 হচ্ছে যোগফলটা। এরপর আমরা যদি এটাকে বিয়োগ করি, আমাদের কত হয়ে যাবে 23 হবে, এই দুটোর বিয়োগ করে, তারপর প্লাস আমাদের 21। তাহলে আমাদের টোটাল কত হয়ে যাচ্ছে বন্ধুরা, 3 × 1 = 4, আর 2 × 2 = 4, 44 আমাদের উত্তর হয়ে গেল এর উত্তর। এটা খুব সোজা ছিল। তো চলো পরের প্রশ্নে চলে যাই।
এই 8 নম্বর প্রশ্নটি আমরা যদি কনসেপ্ট ধরেও করি বন্ধুরা আমাদের 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, এবং যদি ডিটেলস করি সেক্ষেত্রে আমাদের বেশি সময় লাগবে না। তো চলো প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, একজন দোকানি ABC 3টি দ্রব্য ক্রয় করে সেগুলিকে যথাক্রমে 20%, 30%, 40% লাভে বিক্রয় করলে ওই দ্রব্যগুলোর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে যদি দ্রব্যগুলির ক্রয় মূল্যের অনুপাত 4:3:2 হয়? আমাদেরকে বের করতে হবে। কি বের করতে বলেছে? বিক্রয় মূল্যের অনুপাত কত হবে আমাদেরকে বের করতে বলেছে। যখন এই টাইপের প্রশ্ন আসবে আমরা বেশিরভাগ বন্ধুরা গুণিতক দিয়ে করে থাকি। তো গুণিতক কার গুণিতক না, আমরা অপশানগুলোর মধ্যে চেক করব যে এগুলো রয়েছে সেগুলোর গুণিতক আমাদের যেটাই আমাদের কি হবে স্যাটিসফাই করবে, অর্থাৎ আমাদের কন্ডিশন ফুলফিল করবে, সেটাই আমাদের উত্তর হবে। তো দেখো আমরা এই 20কে আমরা 2x10 লিখতে পারি, অর্থাৎ আমরা এক্ষেত্রে এই 2-এর গুণিতক চেক করেও আমরা কি উত্তর করতে পারবো। একইভাবে যদি বিয়ের এক্ষেত্রে দেখি তো 3-এর গুণিতক দিয়েও চেক করা যাবে এবং এটাকে 4-এর গুণিতক দিয়েও চেক করা যাবে। একইভাবে আমাদের যেহেতু ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে যে 4:3:2, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে এগুলো আমরা কাজে লাগাবো যে অনুপাতগুলো আমাদের এই যে অনুপাত দেওয়া আছে সেগুলোরও গুণিতক হচ্ছে কি না। তো প্রথমে আমাদের দেখো রয়েছে, প্রথমে আমরা কি চেক করব না এর চেক করব। তো এর যদি চেক করি বন্ধুরা দেখো আমাদের 2 রয়েছে, এক্ষেত্রে 4 রয়েছে, তাহলে আমাদের যে অপশানের মধ্যে 2 এবং 4-এর গুণিতক হবে সেটাই আমাদের উত্তর হওয়া সম্ভব। তাহলে দেখো এটা তো 2-এর গুণিতক, কিন্তু এটা আমাদের 34 4-এর গুণিতক নয়, তাহলে আমাদের এ অপশান চলে গেল। চলে এসি আমরা বি অপশানে। বি অপশান দেখো এটা 2 এবং 4, তাহলে এটা 2-এরও গুণিতক এবং 4-এরও গুণিতক। এরপর দেখো এটা 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তাহলে এটা আমাদের 3 13 39 3-এর গুণিতক। বাট বন্ধুরা দেখো এক্ষেত্রে 4 আর 2 রয়েছে, এটা 4-এর গুণিতক নয়, 2-এর গুণিতক হতে পারে কিন্তু 4-এর গুণিতক নয়, তাহলে আমাদের বি অপশানও চলে গেল, এটা আমাদের উত্তর হবে না। এরপর চলে আসি সি অপশানে। সি অপশানে দেখো বন্ধুরা 2-এর যদি গুণিতক হয় 4-এর গুণিতক ডেফিনেটলি আমাদের হবে, তাহলে এটা তো 2-এর গুণিতক 4-এর গুণিতক হচ্ছে, কিন্তু দেখো 3 রয়েছে, এক্ষেত্রে 3-এর গুণিতক কি আমাদের 26 হয়? কখনো হয় না, তাহলে আমাদের সি অপশানে চলে গেল, আমাদের উত্তর হয়ে যাবে ডি অপশান। এরপর যদি আমরা চেক করি দেখো আমাদের সব স্যাটিসফাই হবে। দেখো এক্ষেত্রে 2 এবং 4, তাহলে 2-এর এবং 4-এর গুণিতক আমাদের 48 হয়। একইভাবে 3 রয়েছে, এখানেও 3 এখানেও 3, তাহলে আমাদের 3-এর গুণিতক কত? 3 13 39, সেটাও হয়। এরপর দেখো 4 এবং 2, আমাদের 4-এরও গুণিতক হয় 28 এবং 2-এরও আমাদের গুণিতক হয় 28, আমাদের কন্ডিশন ফুলফিল করে গেল, তাহলে আমাদের ফাইনালি উত্তর হলো ডি। এটা গেল আমাদের গুণিতক বা অপশন চেক করে কিভাবে করা যায়। এরপর আমি ডিটেলস এটা করাচ্ছি। দেখো আমাদের যেহেতু ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 4:3:2, তো এটাকে আমরা যদি ডিটেলসে মনে করো এই যে 4 আছে সেটাকে আমি 40 টাকা ধরে নিচ্ছি, কারণ আমাদের 20% তো বৃদ্ধি করতে হবে, তার জন্য আমাদের যদি 4-কে 20% বৃদ্ধি করতে হয় তাহলে একটু আমাদের অসুবিধা হয়, তার জন্য আমি এটা কি ধরে নিচ্ছি যে এর ক্রয় মূল্য আমরা কত ধরে নিচ্ছি 40 টাকা। একইভাবে বি এর ক্রয় মূল্য আমরা কত ধরে নেব 30 টাকা, এবং সি এর ক্রয় মূল্য ধরে নেব 20 টাকা। এরপর আমাদের দেখো কি বলেছে 20% যদি বাড়ে, কার না আমাদের এর, তো এর যদি আমরা 20% বের করি তাহলে কত হবে বন্ধুরা। দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে কোনো আমাদের সংখ্যায় 0 থাক, যদি আমরা একটি শূন্য বাদ দিই তাহলে আমরা 10% পেয়ে যাই। কিভাবে দেখো আমি তোমাদেরকে ডিটেলস বলে বোঝাচ্ছি। মনে করো 40 রয়েছে, এর আমরা 10% বের করবো, 10/100 হয়ে গেল। দেখো এই শূন্য তো কেটে গেল, এটার আর কিছু কাজ নেই, তাহলে আমাদের একটি শূন্যই তো ক্যান্সেল হচ্ছে না, 40-এর আমাদের কটে শূন্য ক্যান্সেল হচ্ছে একটি। তার জন্য আমি বলি যদি কারো 10% বের করতে হয় কোনো সংখ্যা, তাহলে একটি শূন্য বাদ দিয়ে দাও, আমাদের 10% হয়ে গেল। এখন যদি বলি যে 10% বের করার আমাদের সুবিধা কি, যেহেতু 20% আছে, যদি 10% বের করি আর দ্বিগুণ করে দিই তাহলে তো আমাদের 20% বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো 10% কত হয়েছে 4, এবং যেহেতু 20% হয়েছে তাহলে আমাদের 4 কত হয়ে যাবে 8 টাকা হয়ে যাবে। তাহলে এটার যদি 20% বৃদ্ধি পায় তাহলে এটা টোটাল হবে 8 টাকা, অর্থাৎ 40 + 8 আমাদের কত হবে 48। একইভাবে এগুলো করছি, তারপরে আমরা যোগ করব। দেখো এরপর আমাদের বলেছে 30% কার না আমাদের যে বি এর ক্রয় মূল্য 30 টাকা রয়েছে তার 30%। দেখো 10% যদি বের করি আমাদের কত হবে 3 হবে। এরপর যদি আমরা 3 গুণ করি, যেহেতু আমাদের 30% বলেছি, তাহলে 3 3-এ আমাদের কত হবে 9, অর্থাৎ এক্ষেত্রে 9 টাকা বেড়েছে 30% বাড়ার পর। একইভাবে যদি আমরা এটার বের করি 10% হবে 2, যেহেতু আমাদের 40%, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 2 4-এ আমাদের 8।
হয়ে গেল। এরপর যদি আমরা এগুলোকে যোগ করি বন্ধুরা, দেখো আমাদের ফাইনালি কত হলো, এটা 48 টাকা হলো, এটা 39 টাকা হলো এবং এটা আমাদের 28 টাকা হলো। যেহেতু আমাদের অনুপাত বের করতে বলেছে তার জন্য আমরা অনুপাত দিয়ে দিলাম। দেখো এগুলোকে কিছু দ্বারা কাটছে না, তাহলে আমাদের ফাইনালি উত্তর হচ্ছে 48.39 দশমিক গুণ না 48 অনুপাত 39 অনুপাত 28। তাহলে দেখো আমাদের ডি অপশানে রয়েছে। এভাবেই তোমাদের যদি পরীক্ষা আসে তোমরা করতে পারবে। আশা করি অঙ্কটি তোমাদের বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের অনেকটাই সহজ রয়েছে, এটা আশা করি সবাই পারবে, তাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমাদের কত আছে দেখো 540 আছে, তারপর আমাদের এর বলতে আমাদের বন্ধুরা গুণিত তারপরে আমাদের কত হবে 42 বাই আমাদের কত হবে 100, যেহেতু পার্সেন্টেজ বলা আছে। এর বলতে আবার গুণিত আমাদের 11 বাই 14 রয়েছে, এবার আবার গুণিত এর বলতে, তাহলে 5-এর 9। যেহেতু আমাদের এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সেই জিজ্ঞাসা চিহ্নকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে আমাদের এটা x² মাইনাস 45। এরপর আমরা দেখো কাটাকাটি করছি, তাহলে আমাদের 14 আমাদের কত হয়ে যায় বন্ধুরা 42 হয়ে গেছে। এরপর দেখো আমরা এই শূন্য কেটে দিয়েছি, আমাদের 9-6 আমাদের কত হয় 54 হয়ে যায়। এরপর দেখো আমাদের 5-2 আমাদের কত হবে 10 হবে। এরপর আমরা যদি 2 দিয়ে 6কে কাটি, আমাদের 2-3 6। ফাইনালি আমাদের কি দাঁড়ালো 3 গুণিত 11, তাহলে 3 আমাদের 9 এবং 9-11 আমাদের 99। তাহলে আমাদের এ পাশে কত হলো 99 হলো এবং ওই পাশে রয়েছে বন্ধুরা x² মাইনাস 45। এরপর যদি আমরা x²কে এই পাশে রাখি, মনে করো এই পাশে লিখে নিলাম, আমাদের কি হবে 99 এদিকে আছে, তাহলে 45 আমাদের ওই পাশে চলে যাবে, আমাদের কি হবে প্লাস হবে, তাহলে 99 প্লাস 45 অর্থাৎ 45। এটা আমাদের যদি যোগ করি বন্ধুরা কত হবে 144। এরপর আমরা কি করতে পারি, আমাদের x² ইকুয়াল টু যদি 144 হয়ে থাকে, আমরা এই যে আমাদের স্কোয়ার আছে ওই পাশে যদি নিয়ে যাই, আমাদের কি হয়ে যায় রুট, তাহলে রুট 144 যেটা আমাদের কত হয় 12 হয়ে যায়। তাহলে x-এর মান আমাদের কত হয়ে যাবে 12। দেখো কোন অপশানে রয়েছে, ডি অপশানে রয়েছে। এটা অনেকটাই সোজা, আশা করি সবাই পারবে, তাও আমি একবার দেখিয়ে দিলাম। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো 10 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে, 1/40/9 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা একটি ট্রেন একটি খুঁটিকে 27 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এটা আমি তোমাদেরকে প্রথমে ছবি এঁকে বোঝাচ্ছি, তারপর আমরাই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আমাদের একটি মনে করো খুঁটি রয়েছে, এখানে খুঁটি রয়েছে, এবার একটি ট্রেন মনে করো এদিক থেকে আসছে। আসলে দেখো কি বলেছে, ট্রেনটি কি করেছে, ট্রেন একটি খুঁটিকে 27 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ সে এই খুঁটিটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করেছে। অর্থাৎ সে কত দূরত্ব যে গিয়েছে বন্ধুরা, নিজের দৈর্ঘ্যটাই তো গিয়েছে। দেখো ট্রেনের যতটা পরিমাণ দৈর্ঘ্য সেই তো অতিক্রম করবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত চলেছে। তাহলে আমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে যে এত মিটার পার সেকেন্ড গতিবেগে সে 27 সেকেন্ডে কতটা পথ যেয়েছে সেটাই আমাদেরকে এই প্রশ্নে বের করতে বলেছে। এটাই এই প্রশ্নের উদ্দেশ্য, একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই যে দূরত্বটা বের করতে হবে যে 27 সেকেন্ডে কত গিয়েছে। তাহলে আমাদের দূরত্বের সূত্র কি হয় বন্ধুরা, যদি আমি ইংরেজিতে লিখি, ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের হয় স্পিড ইন্টু টাইম, অর্থাৎ s ইন্টু টি। তাহলে আমাদের দেখো আমাদের ডিস্টেন্স যেহেতু বের করবো, আমাদের s স্পিড আমাদের কত মিটার পার সেকেন্ড রয়েছে 140/9 ইন্টু আমাদের টাইম কত রয়েছে বন্ধুরা 27 রয়েছে, তাহলে 27। এরপর আমরা দেখো যদি আমরা কাটি 9-3 আমাদের কত হবে 27, আমাদের 3-14 কত হয়ে যায় 42, অর্থাৎ আমাদের 42 এবং একটি শূন্য বসিয়ে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে যে 420 মিটার। অর্থাৎ সে 27 সেকেন্ডে 140/9 মিটার পার সেকেন্ডে সে কত দূরত্ব গিয়েছে 420 মিটার গিয়েছে। আর 420 মিটার যেহেতু গিয়েছে, তার মানে তো সে নিজের দৈর্ঘ্যই তো অতিক্রম করেছে বন্ধুরা, এটাই তো আমাদের উত্তর। তাহলে 420 মিটার আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে
আজকের এই আমাদের এটিই শেষ প্রশ্ন ছিল। এই ভিডিওতে আমরা 10টি প্রশ্ন আলোচনা করলাম, কারণ আমার কাছে এই যে ফোনের আমার কাছে অতটা স্টোরেজ নেই বন্ধুরা, একসাথে আমাদের 25টা প্রশ্ন করানো সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে 10টা করেছি। এরপর পার্ট 2 আমাদের আরও আমি 10টি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি হাজির হব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।